আমরা নতুন চ্যাপ্টার পৃষ্ঠ টান অর্থাৎ সারফেস টেনশন নিয়ে আমরা আলোচনা করব। পৃষ্ঠ টান কথাটার মধ্যে আছে টান মানে একটা বল, মানে পৃষ্ঠ অর্থাৎ তার সারফেস বরাবর অর্থাৎ তল বরাবর একটা বল ক্রিয়া করবে। কীরকম জিনিসটা দেখবে তোমরা অনেক সময় লক্ষ্য করে থাকবে, ধরো একটা তোমার বিছানার চাদর নিলাম, এই বিছানার চাদর বা ধরো একটা বড় কাপড় নিয়ে সেই কাপড়টার চারদিকে চারটে প্রান্তকে আমরা ধরলাম, মাঝে একটা প্রান্তকে ধরলাম, টান 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 করে ধরে রাখলাম। ঠিক আছে, একদম পুরোপুরি তাহলে সমতল অবস্থায় আছে। এই অবস্থায় আমি যদি মাঝখানে একটা যদি ঢিলকে ফেলে দিই তাহলে কী হবে, মনে হবে সামান্য যেন একটু নেমে এসছে। ঠিক আছে, ওই ওই জায়গাটা যেন একটু সামান্য নেমে গেছে, তার মানে চারদিকে টান হয়ে আছে, ওই জায়গায় যে নেমে যাচ্ছে তার মানে একটা ও কি চেষ্টা করছে, ওকে ধরে রাখার চেষ্টা করছে, তাহলে একটা বল ক্রিয়া করছে, তাহলে পৃষ্ঠ বরাবর একটা টান ক্রিয়া করছে। ঠিক আছে, বৃষ্টির ফোঁটা, প্রথম দেখো উদাহরণে আমরা বলেছি বৃষ্টির ফোঁটাগুলো আমাদের গোলাকার বা পারদ গোলকাকার হয়। ঠিক আছে, কারণটা কি, এগুলো হচ্ছে পৃষ্ঠটানের উদাহরণ, বৃষ্টির ফোঁটা। তারপর দেখো জলের ওপর কোনো একটা যদি সাবধানে একটা সূঁচকে, সরু সূঁচ বলো বা ব্লেডকে যদি রাখি তাহলে দেখবো সেটা হালকা করে গিয়ে ভেসে থাকছে। ঠিক আছে, একটা পুরো কর্পূরের টুকরো নিলাম, কর্পূরের টুকরোটা নিয়ে যদি জলে ফেলি দেখবে তোমরা লক্ষ্য করবে যে কর্পূরের টুকরোটা এদিক ওদিক এদিক ঘোরাঘোরা করছে। রং করা তুলি, তোমরা তো অনেকে রং করেছো বা দেখেওছো, রং করার সময় দেখবে যে তুলিটা আছে, রঙে যখনই ডোবানো হয় দেখবে আঁশগুলো কী হবে, ডোবালে দেখবে আঁশগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু যখন রং থেকে ওখান থেকে যখন তুলে নিলে দেখবে সেগুলো আবার কাছাকাছি চলে আসছে। একইভাবে দেখবে ছাতা, এই বর্ষাকালে আমরা যে ছাতা ব্যবহার করি, বর্ষাতে যেগুলো ব্যবহার করি, রেনকোট যেগুলো, সেই কাপড়ে দেখবে অনেক ছিদ্র আছে, ছোটো ছোটো ছিদ্র আছে, কিন্তু ছিদ্র দিকে ওই জলটা তো যাচ্ছে না। তুমি এই ছাতাটা নিয়ে দেবে গ্রীষ্মকালে যদি রোদের মধ্যে তুমি দেখো বা এমনি রোদের মধ্যে দেখবে ছোটো 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 ছিদ্র আছে, কিন্তু তুমি যখন ছাতাটা নিয়ে বাইরে বেরোচ্ছ বর্ষার সময়, বৃষ্টির সময়, সেই জলটা কিন্তু ওই ছিদ্র পথে কিন্তু বেরিয়ে আসছে না, অর্থাৎ ভিতরে প্রবেশ করছে। আবার তুমি একটু টাচ করে দেবে, এখানটা বৃষ্টি পড়ছে হয়তো একটু টাচ করবে, তখন দেখবে সেটা জলটা গায়ে লাগছে। তাহলে এই যে ঘটনা, এগুলো সবই হচ্ছে পৃষ্ঠটান। ঠিক আছে, তাহলে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ সবসময় একটা টান ক্রিয়া করে, কোনো তরলের মুক্ত পৃষ্ঠ মানে ফ্রি সারফেস একটা টান ক্রিয়া করে, এবং ওই টান করা পাতলা পর্দার মতো, যে পর্দার কথা আমরা এখনই বলছিলাম, একটা টান করা পাতলা পর্দার মতো আচরণ করে। তাহলে মুক্ত পৃষ্ঠ সর্বদা তাহলে কী করছে, ক্ষেত্রফলকে অর্থাৎ এরিয়াটাকে মিনিমাইজ করতে চাইছে, ক্ষেত্রফলকে সংকুচিত হতে চেষ্টা করে, এই টানটাই আমরা বলছি পৃষ্ঠটান। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট আয়তনে যে গোলকের ক্ষেত্রফল সব থেকে কম, আমরা জানি ক্ষেত্রফল যেহেতু সংকুচিত করছে, তাহলে প্রথম উদাহরণে আমরা কী বলেছিলাম না, বৃষ্টির ফোঁটা গোলকাকার, তাহলে গোলকের ক্ষেত্রফল দেখবে একটা গোলক দেখবে তার পৃষ্ঠটা সব থেকে কম এরিয়া দেখবে তার সারফেসের মধ্যে সেটাকে ধরে রাখে। ঠিক আছে, তাহলে সেই জন্য সেটা গোলকাকার ধারণ করে। বোঝা গেছে, একটা ছুঁচ বা ব্লেডকে জলের উপর রাখলে জলের পৃষ্ঠটানের ফলে কী হয়, ছুঁচকে যখনই রাখবো একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, যেটা হচ্ছে আমাদের কি প্লবতা, আর ওজন ক্রিয়া করছে যেটা নিচের দিকে, এবং এই দুটো বল সমান, আর এই দুটো বল সমান হলেও তো এক জায়গায় থাকবে না, ভাসবে না, পৃষ্ঠ টান একটা কাছে, পৃষ্ঠ টান তাকে কী করছে, পরপর টেনে রাখছে। ঠিক আছে, একইভাবে কর্পূরকে যদি জলে রাখি সেটাও তাই, টুকরোটা কিছু অংশ অন্য অংশ থেকে বেশি দ্রবীভূত হয়, কর্পূর তো জলে দ্রবীভূত হয়, কিছুটা অংশ দ্রবীভূত হয়ে গেল, কিছুটা অংশ দ্রবীভূত হলো না, তাহলে এই যে দ্রবীভূত হয়ে গেল সেখানে একটা পৃষ্ঠটানে একটা পার্থক্য ঘটছে, এবং এই পৃষ্ঠটান মানে যেহেতু একটা বল, তাহলে সেই বলের পার্থক্য ঘটার জন্য কর্পূরের টুকরোটা সেই জলের মধ্যে নড়াচড়া করছে। রং করা তুলির ক্ষেত্রেও তাই, জলের বাইরে আনলে তুলির আঁশের ভিতরে জলে পাতলে একটা স্বর তৈরি হয়, দেখবে এই যে তুলিটা আছে, তুলির যে এগুলো আছে তোমার প্রান্ত দাঁড়গুলো, সেই দাঁড়গুলোর প্রান্তের মাঝেতে তোমার আঁশগুলোর মধ্যে যে জলটা থাকছে বা তোমার রংটা থাকছে, ওর মধ্যে একটা কী তৈরি হয়েছে না, একটা পাতলা স্বর, থিম ফিল্ম একটা তৈরি হয়েছে, পাতলা স্বরের মতো তৈরি হয়েছে, এবং যার ফলে জলের পৃষ্ঠটানের জন্য তার ক্ষেত্রফল সংকুচিত হচ্ছে। মানে স্বরের মধ্যে কী হচ্ছে, একটা একটা ভিতরের যে জল বা তরল আর বাইরের যে তরল তাদের মধ্যে একটা পৃষ্ঠটানের পার্থক্য হচ্ছে, এবং বাইরের প্রবল বল প্রয়োগ করে সেটা কী করছে, সামনে সামনে নিয়ে আসছে, আবার তরলের ক্ষেত্রে পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, যে জন্য সেটা সরে যাচ্ছে। তাহলে সেই হিসেবে আমরা তাহলে পৃষ্ঠটানের সংজ্ঞাটা আমরা কী বলবো, কোনো তরল পৃষ্ঠে একটি রেখা বা এবি রেখা কল্পনা করলাম, এটা ধরো তরলের পৃষ্ঠ। ঠিক আছে, এখানে একটা রেখা আমরা কল্পনা করলাম, একটা এবি রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে পার ইউনিট লেংথে রেখার লম্ব হবে, একক দৈর্ঘ্য ওই রেখাটার লম্ব হবে পার ইউনিট লেংথে পৃষ্ঠের স্পর্শকভাবে, অবশ্যই এটা ট্যানজেন্সিয়ালি হচ্ছে, স্পর্শকভাবে ক্রিয়াশীল বলকেই পৃষ্ঠটান বলে। ঠিক আছে, ভালো করে মুখস্থ করবে এটা। কোনো তরল পৃষ্ঠে একটি রেখা এবি কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে পার ইউনিট লেংথে রেখার, প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট, রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার লম্ব হবে পৃষ্ঠের স্পর্শকভাবে ক্রিয়াশীল বলকেই পৃষ্ঠটান বলে।
তাহলে পৃষ্ঠটান তাহলে আমরা কী পেলাম, প্রতি একক দৈর্ঘ্যে বল, তার মানে বল বাই দৈর্ঘ্য, তার মানে টি পৃষ্ঠটান ধরেছি, এফটা হচ্ছে বল আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে টি ইজিক্যাল টু এফ বাই এল। তাহলে এককটা কী হবে না, সিজিএস পদ্ধতিতে দেখো বলের একক ডাইন আর এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে ডাইন পার সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে এটা নিউটন, এটা মিটার, তাহলে নিউটন মিটার ইনভার্স। এবার মাত্রাটা কী হবে, টি মাত্রা মানে আমরা জানি থার্ড ব্র্যাকেট দিতে হয়, বলের মাত্রা এফ থার্ড ব্র্যাকেট, আর দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল থার্ড ব্র্যাকেট। এখন বলের মাত্রা কী হয়, এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে টি এল ভাগ হলো এল এল, দেখো কেটে যাচ্ছে, এম টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা আমাদের হলো মাত্রা। এরপর আমাদের আসছে পৃষ্ঠটান প্রভাবকারী বিষয়সমূহ, তাহলে কোন কোন বিষয়ের উপর পৃষ্ঠটান নির্ভর করে, ঠিক আছে। প্রথম হচ্ছে উষ্ণতা, উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে, আর উষ্ণতা কমলে পৃষ্ঠটান বাড়ে। উষ্ণতা বাড়ালে কিন্তু পৃষ্ঠটানটা কমে যায়। কীরকম দেখবে, আমরা যখন ঘন দুধকে বা যে কোনো ইয়েকে যখন রাখি, পাত্রে রাখি, স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু আমরা যখনই তাকে জাল দিই, অর্থাৎ যখনই আমরা তাকে কী করি না, যখন আমরা তাপ দিই, তাহলে তাপ দিয়ে যখন আমরা ফোটাই, দেখবে কিছুক্ষণ পর দেখবে দুধটা তুলে যাচ্ছে, আমরা বলি উতলে যাচ্ছে। তাহলে এই যে উতলে যাচ্ছে, তার মানে একটা শর্ট তৈরি হয়েছে, তো এই শর্টটা কিন্তু আর রাখতে পারছে না, মানে পৃষ্ঠ টান তাকে ধরে রাখতে পারছে না, যার জন্য সেটা উপর দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। যেটা হচ্ছে পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, যে কোনো সেটা উঠে রাখছে, সেই জন্যই বলছে উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে, উষ্ণতা কমলে কিন্তু পৃষ্ঠটানটা বাড়ে। দূষণ, এটা একটা ইম্পর্টেন্ট, তরলে কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠটান কমে, অবশ্যই তাই। তরলের মধ্যে যদি কিছু মিশিয়ে দেওয়া যায় তাহলে পৃষ্ঠটান কমছে, যেমন দুধের মধ্যেই ধরো না, স্নেহ জাতীয় পদার্থ আছে, অনেক কিছু মিশে আছে, যার জন্য পৃষ্ঠটান কম। দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের মধ্যে যদি কোনো দ্রবীভূত পদার্থ, মানে যেটাই বললাম ওই আগের মতনই, অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়ে, আর জৈব পদার্থ থাকলে পৃষ্ঠটান কমে। অজৈব পদার্থ যেমন ধরো নুন জলটার ক্ষেত্রে কিন্তু তোমার দেখবে একটা নুন জলকে ফোটাও, এরকম কোনো মানে নুন জলটা দেখবে তোমার উপরে একটা মানে উতলে যাচ্ছে, সেরকম কোনো ঘটনা কিন্তু ঘটে না, ঠিক আছে। কিন্তু জৈব পদার্থ যদি মেশানো থাকে, অর্থাৎ ধরো সেখানে স্নেহ জাতীয় পদার্থ, তেল জাতীয় পদার্থ যদি মেশানো থাকে, তখন কিন্তু সেটা উতলে যাবে। সেই জন্য বলছে জৈব পদার্থ মিশলে পৃষ্ঠটানটা কমে যায়, যে জন্য উতলে যাচ্ছে, তাপ দিলে সেটা উতলে যাবে। আর যদি অজৈব পদার্থ মেশানো থাকে তাহলে পৃষ্ঠটানটা বেড়ে যায়। তরলের উপরের মাধ্যম, তরলের উপরে যে মিডিয়ামটা আছে, অর্থাৎ ধরো যে আমরা দ্রবণটা নিয়েছি বা যে তরলটা নিয়েছি, তার উপরে মিডিয়ামের ওপর কিন্তু পৃষ্ঠটানটা পরিবর্তন হয়। মিডিয়াম যদি, অর্থাৎ মাধ্যমটা পরিবর্তন হলে পৃষ্ঠটানটা কিন্তু আমাদের পরিবর্তন হবে। বোঝা গেছে? তাহলে এইগুলো হলো আমাদের সবই কিন্তু পৃষ্ঠটানের বিভিন্ন রকম উদাহরণ। তাহলে এই গেল গিয়ে আমাদের পৃষ্ঠটানের ব্যাপার। নেক্সট আমরা আসবো সান্দ্রতা। সান্দ্রতা বা ভিসকোসিটি, ঠিক আছে। এরও কিছু উদাহরণ আমাদের বাস্তব আছে। উদাহরণ হচ্ছে, প্রথম হচ্ছে কোনো পাত্রে জল নিয়ে নাড়িয়ে দিয়ে কাঠে গুঁড়ো ফেলে দেখবে সান্দ্রতাজনিত বলের ঘটনা হয়। কীরকম ঘটনা, তুমি একটা পাত্র নিলে, এর মধ্যে ধরো তুমি জল নিয়েছো, ঠিক আছে, এর মধ্যে জল নিয়েছো, এই জলটাকে একটা তোমার ধরো স্ট্র করে বলো, বা একটা কাঁচের কোনো একটা দণ্ড দিয়ে বলো, বা যে কোনো একটা তোমার চামচ দিয়ে বলো, ভালো করে তুমি নাড়িয়ে দিলে, তাহলে জলটা ঘুরবে, তাহলে এই জলটা এইদিকে এদিকে ঘুরছে। এরপর তুমি এখানে কিছু কাঠের টুকরো দিলে, কাঠের টুকরোগুলো দিকে এদিক ওদিকে ঘুরছে, তার মানে দেখো ওখানে একটা বেগের সৃষ্টি হয়েছে। তাহলে এই যে বেগটা সৃষ্টি হয়েছে, তাহলে ওখানে বেশ কিছু আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি কোনো স্তরের কথা বলবো, সেই স্তরের মধ্যে একটা বলের সৃষ্টি হয়েছে, সেই বলটাকে আমরা বলছি সান্দ্রতাজনিত বলের ঘটনা। একইভাবে বিমান থেকে যখন প্যারাশুট নিয়ে অবতরণ করা হয়, যখন বিমান আছে, বিমানে হঠাৎ করে হয়তো কোনো দুর্ঘটনা ঘটলো, তখন প্যারাশুট নিয়ে দেখা যায় তারা অবতারণা করে, বিমানে যারা কর্মী আছে বা যারা বিমানের যে চড়ে আছে, তাদের মধ্যে একটা প্যারাশুট দেওয়া হয়, সেটা নিয়ে তারা নেমে আসে। সেখান থেকে আমরা দেখতে পারি যে পৃষ্ঠটানে একটা ঘটনা ঘটে, ঠিক আছে, সেখানে একটা বাধার সম্মুখীন হয়। একইভাবে মেঘ থেকে বৃষ্টিকণার ভূপৃষ্ঠে পতন, যখন মেঘ থেকে বৃষ্টিকণা আছে, সেই বৃষ্টিকণাগুলো ভূপৃষ্ঠে যখন পড়ে, যদি পৃষ্ঠটান থাকার জন্য বেগটা কিন্তু অতটা বেশি হয় না, বিরাট বেগে কিন্তু পড়ে না, যদি পৃষ্ঠটানটা না থাক তাহলে কিন্তু অনেক একটা বড় বেগে কিন্তু আমাদের পড়ত। বোঝা গেছে? তাহলে এইগুলো সবই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের বেশ কিছু ঘটনা। এই যে কাঠের গুঁড়োর কথা বললাম, জলের উপর কিছু পরিমাণ কাঠের গুঁড়ো ফেলে দিলে জলের মধ্যে একটা আপেক্ষিক গতি একটা সৃষ্টি হয়, তার মানে একবার কোনো জায়গায় গতিটা বেশি, কোনো জায়গায় কম, তাহলে কিছু সময় পর জলের গতিটা কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাই জলের মধ্যে একটা বল ক্রিয়া করছে, এই বলটাকে এই যে আপেক্ষিক গতিকে বাধা দিচ্ছে, তার মানে দুটো পরস্পর স্তর, তাদের মধ্যে একটা বলের সৃষ্টি হয়েছে, সেই বলকে বাধা দিচ্ছে। এই যে বল বলছি, সেটাকেই আমরা বলছি সান্দ্র বল বা ভিসকস ফোর্স, এবং এই তরলের ধর্মকেই আমরা বলছি ভিসকোসিটি, ঠিক আছে। একইভাবে যেমন বললাম, আমরা কোনো ব্যক্তি বিমান থেকে যখন প্যারাশুটে অবতরণ করছে, সেই সময় বায়ুর সান্দ্র বল তাকে বাধা সৃষ্টি করছে, যার জন্য কম বেগে পড়ছে। তাহলে বায়ুতে একটা সান্দ্রজনিত বাধা আছে।
মেঘ থেকে বৃষ্টিকণা, সেটাও তাই বায়ুর সান্দ্রতার জন্য কম বেগে পড়ছে। যদি সান্দ্রতা না থাকতো কিন্তু অনেক উচ্চ বেগে পড়তো। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি সান্দ্রতা বা মানে ভিসকোসিটি হচ্ছে একটা অভ্যন্তরীণ ঘর্ষণ, ইন্টারনাল ফ্রিকশন, একটা ভিতরের একটা ঘর্ষণ। ঠিক আছে, কীরকম জিনিস, তার সংজ্ঞা হিসেবে আমরা কী বলতে পারি, কোনো প্রবাহমান প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে, কোনো প্রবাহমান পরিবাহী, যেমন ধরো এখানে একটা প্রবাহমান, ধরো এর মধ্যে দিয়ে কোনো তরল যাচ্ছে, এই তরল যাচ্ছে, এর মধ্যে তো তরল যাচ্ছে, পাশাপাশি স্তর, এটা আমরা কল্পনা করলাম, এটা একটা স্তর, এটা একটা স্তর। তাহলে এই দুটো স্তরের মধ্যে যদি বেগের পার্থক্য থাকে, এর বেগটা হয়তো বেশি, এর বেগটা কম, তাহলে প্রবাহীর দুটি স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হয়। এবং সেই আপেক্ষিক বেগ কী করছে, যার বেগটা বেশি সেই যার বেগটা কম তাকে বাড়াতে চেষ্টা করছে, আর যার বেগ কম সে কী করছে, যার বেগটা বেশি তাকে কমাতে চেষ্টা করছে। তাহলে উভয়ের মধ্যে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হচ্ছে, সেই আপেক্ষিক বেগ কমাতে চাইছে। অর্থাৎ দ্রুততর স্তর মন্থর স্তরের বেগ বাড়াতে চায়, আবার মন্থর স্তর দ্রুততর স্তরের বেগ কমাতে চায়। এই যে ধর্ম, সেটাকে আমরা বলছি সান্দ্রতা। ঠিক আছে, তাহলে এইভাবে উৎপন্ন বলটাকেই আমরা বলছি সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। এই বল দুটো স্তরের স্পর্শতলের স্পর্শ বরাবর ক্রিয়া করছে, অবশ্যই তাই, দুটো যে স্তর আছে তাদের স্পর্শ বরাবর, ট্যানজেন্ট বরাবর ক্রিয়া করছে। এর উপরই সান্দ্র বল নিয়ে, তাহলে সান্দ্র বলটা বা ভিসকাস ফোর্সটা কার কার উপর নির্ভর করছে, তরলের প্রকৃতি, অবশ্যই তাই, তরলটা যত ঘন হবে তখন তো কিন্তু সান্দ্রতাজনিত বলটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, স্পর্শতলের ক্ষেত্রফল তার উপর নির্ভর করছে, অর্থাৎ কোন ক্ষেত্রফলে স্পর্শ করে আছে, প্রবাহের লম্ব দিকে দূরত্বের সাথে বেগের পরিবর্তন, প্রবাহের লম্ব দিকে, দেখো এখানটা ধরো প্রবাহ যাচ্ছে, এইটাকে আমরা ভি ধরলাম, পরে পরে আস্তে আস্তে বেগগুলো কমে আসছে, ভি মাইনাস ডেল্টা ভি, এটাকে বলে ডেল্টা, এরকম দেখতে ত্রিভুজের মতো ডেল্টা কমে গেল, ভি মাইনাস টু ডেল্টা ভি কমে গেল, তাহলে আস্তে আস্তে কিনারের দিকে কমে আসছে, এটাও তাই আস্তে আস্তে কিনারের দিকে কমে আসছে। তাহলে দেখো এই দিকে যাচ্ছে সরণ, আর এইদিকে যাচ্ছে বেগ, আর এইদিকে হচ্ছে সরণ, তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা ভি, তাহলে এইদিকে ডেল্টা এক্স বাই ডেল্টা ভি, তাহলে এই হারের ওপর নির্ভর করছে। তাহলে পৃষ্ঠটান বা সান্দ্রবল, তোমার ভিসকোসিটি বা সান্দ্রবল তিনটে বিষয়ের উপর নির্ভর করছে, তরলের প্রকৃতির উপর, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর, আর প্রবাহের লম্ব দিকের দূরত্বের সাথে বেগের পরিবর্তনের হারের উপর, তার মানে ডেল্টা এক্স বাই ডেল্টা ভি এর উপর। তাহলে আমরা দেখতে পাচ্ছি সান্দ্রবল এবং ঘর্ষণ বল বা অভ্যন্তরীণ ঘর্ষণ, যেটা বলেছি সান্দ্রবলটা মানে হচ্ছে অভ্যন্তরীণ ঘর্ষণ, তাহলে ঘর্ষণ বলের সঙ্গে কিন্তু সান্দ্রবলের একটু পার্থক্য আছে। তাহলে পার্থক্যটা কি, কিছু পার্থক্য আছে, কিছু মিলও আছে। মিলটা আমরা আগে দেখি, তাহলে মিলটা কি না, দুটোই কিন্তু দেখো ঘর্ষণ বল গতিকে বাধা দেয়। যেমন আমরা যখন হাঁটি, তখন আমরা আগেও ক্লাসে যেমন বলেছিলাম, যখন আমরা হাঁটতে যাই তখন দেখবো আমরা পিছন দিকে একটা বল অনুভব করি, যার জন্য আমরা হাঁটতে পারছি, তার মানে আমাদের যে হাঁটার যে পায়ের তল আর আমাদের মেঝের তল, তারা পরস্পর বিপরীত দিকে আমার গতির বিপরীতে একটা বাধা সৃষ্টি করে, সেটাই আমরা ঘর্ষণ বল বলি। তাহলে সেখানেও এটাও তাই, সান্দ্র বলটা একটা ঘর্ষণ বল, তাহলে দুটোই কিন্তু গতিকে বাধা দিচ্ছে। আপেক্ষিক গতি থাকলে তবেই ক্রিয়া করে, যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে তাহলে আপেক্ষিক গতি থাকবে, তাহলে বাধার সম্মুখীন হচ্ছে। আর এটা হচ্ছে আন্তরাণবিক বলের প্রভাবে ঘটে, অর্থাৎ দুটো অণুর মধ্যে, অর্থাৎ এই যেমন ধরো সান্দ্র বলের ক্ষেত্রে এটাও তাই, কঠিনের অণু তরলের অণু, কঠিনের অণু তরলের অণু, তাহলে পাশাপাশি দুটো অণুর মধ্যে একটা আন্তরাণবিক বলের প্রভাবে এটা কিন্তু আমাদের ঘটে, যেটা আমাদের বলে কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, এগুলো আমাদের আছে, সেইগুলোর উপর এটা ঘটে। তাহলে এটা হলো মিলের কথা। তাহলে পার্থক্যটা কি না, সান্দ্র বল এবং ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। সান্দ্র বলটা কিন্তু ওই যে বলেছি স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, অর্থাৎ ক্ষেত্রফলের সমানুপাতিক, ক্ষেত্রফল বাড়লে সান্দ্র বলটা বাড়বে, ক্ষেত্রফল কমলে সান্দ্র বলটা কমবে। কিন্তু ঘর্ষণ বলটা কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না, মানে কতটা কি ক্ষেত্রফল আছে তার উপর কিন্তু ঘর্ষণ বল নির্ভর করে না। দু নম্বর কি না, দুটি তরল স্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। অবশ্যই সান্দ্র বলটা আমরা দেখেছি আপেক্ষিক বেগের উপর নির্ভর করছে, কিন্তু এখানে কিন্তু কোনো আপেক্ষিক বেগের উপর নির্ভর করছে না, আপেক্ষিক গতি থাকতে পারে কিন্তু আপেক্ষিক বেগের উপর এটা নির্ভরশীল নয়। বুঝে গেছে, তাহলে এই হলো আমাদের সান্দ্রতার ফার্স্ট পার্ট। এরপর আমরা আসছি সান্দ্রতার সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রবাহ। এরপর আমাদের জানতে হবে প্রবাহ জিনিসটা কি। প্রবাহ বা ফ্লো বা প্রবাহ, যদি তরলের আমাদের প্রবাহ দু রকম, একটা হচ্ছে ধারারেখ প্রবাহ আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। একটা হচ্ছে স্ট্রিম লাইন মোশন আর একটা হচ্ছে টার্বুলেন্ট মোশন। তার আগে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, দেখবে তো আমাদের স্কুলেও আমরা দেখে থাকি, দেখবে কল যেটা আছে ট্যাপ কলটা যদি খুব হালকা করে খুলি, দেখবে জলটা একদম সরু হয়ে নিচে নেমে আসছে এবং সমান একদম যেন একটা সিলিন্ড্রিকাল ওয়েতে নিচের দিকে নেমে আসছে। কিন্তু যদি একটু বেগটা বাড়িয়ে দেই, দেখবে কিছুটা নেমে আসছে, তারপরে যেন এদিক ওদিক সরে যাচ্ছে এদিক ওদিক। মানে যতটা নেমে এলো সেই প্রবাহটা কিন্তু প্রতিটি অংশে বেগটা সমান,
তরলের প্রতিটি বিন্দুতে তরল কণার বেগটা সমান, যার জন্য একদম সমানভাবে নেমে আসছে, সমানভাবে নেমে আসছে, আস্তে আস্তে সেটা সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রতিটি অংশের বেগ যখন সমান সেটাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। জাস্ট ঠিক পরে আমাদের বেগটা কিন্তু আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে চারদিকে ছড়িয়ে পড়ছে, সেটাকে আমরা বলবো অশান্ত প্রবাহ। তাহলে এই যে ধারারেখ থেকে অশান্ততে যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগ বাড়লেই তখন সেটা অশান্ত হয়ে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট বেগের পর অশান্ত, নির্দিষ্ট বেগের আগে ধারারেখ প্রবাহ, সেই বেগটাকে আমরা সন্ধি বেগ বলছি। আমরা আসছি, তার আগে আমরা ধারারেখ প্রবাহটা তাহলে বলি। যদি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরল কণার বেগ সময়ের সাথে অপরিবর্তিত থাকে, যেটাই দেখছি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে সময়ের সঙ্গে সঙ্গে বেগটা একই থাকছে, তাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। কোনো বিন্দুতে তরল কণা তার আগের বিন্দুকে অনুসরণ করে, তাই হয় ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরল কণাটা কি হচ্ছে, আগের বিন্দুটাকে অনুসরণ করছে, তার মানে বেগটা একই থাকছে। দুটি প্রবাহ রেখা পরস্পরকে ছেদ করে না, খুব ইম্পর্টেন্ট, এটা একটা প্রবাহ রেখা, এটা একটা প্রবাহ রেখা, একই যাচ্ছে, এরা কিন্তু পরস্পরকে ছেদ করবে না, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, দুটি প্রবাহ রেখা পরস্পরকে ছেদ করে না। বেগ কম থাকলে প্রবাহ ধারারেখ হয়, আমরা আগেই বললাম বেগটা যত কম হবে তত কিন্তু ধারারেখ হয়ে যায়। যেই বেগটা আমরা বাড়িয়ে দিই, যেমন আমরা কলের ক্ষেত্রে বলছিলাম, ট্যাপ ওয়াটারের ক্ষেত্রে বেগটা বাড়িয়ে দিলে সেটা কিন্তু আমাদের কোথায় চলে যাবে, অশান্ততে চলে যাবে। ঠিক আছে, তার মানে আমরা আগেই বললাম, তাহলে ধারারেখ থেকে অশান্ততে যেতে গেলে একটা ন্যূনতম বেগের বেশি হলে সেটা অশান্ত হবে, তাহলে সেটা ধারারেখ থাকবে। সেই যে ন্যূনতম বেগ, সেটাকে আমরা বলছি সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। প্রবাহের বেগ যে নির্দিষ্ট বেগের কম হলে ধারারেখ প্রবাহ হয়, তাকে সন্ধি বেগ বলে। আর সন্ধি বেগের একটু বেশি হলে সেটা কী হয়ে যাবে, অশান্ত বা টার্বুলেন্ট হয়ে যাবে, ভটিক্স যেটা তৈরি হয়, যেমন ঘূর্ণি সৃষ্টি হয়, অর্থাৎ হঠাৎ করে যদি বেগটা বেড়ে যায়। তাহলে তরলের বেগ সন্ধি বেগের বেশি হলে তরল কণার বেগ এলোমেলোভাবে সময়ের সাথে পরিবর্তিত হয়, যেটা আমরা আগেই বললাম। তরলে এই প্রবাহকে অশান্ত প্রবাহ বলে। উদাহরণ কোথায়, খরস্রোতা নদীতে দেখবে জলের প্রবাহ, খরস্রোতা প্রচণ্ড জলটা বেগে যাচ্ছে, হঠাৎ করে একটা ঘূর্ণির সৃষ্টি হচ্ছে। দ্রুতগামী ট্রেনের পাশ দিয়ে বয়ে যাওয়া বায়ু প্রবাহ, খুব ইম্পর্টেন্ট। হঠাৎ একটা বড় ট্রেন হতো, এক্সপ্রেস ট্রেন, বিরাট স্পিডে যাচ্ছে, আর তুমি ধরো লাইনের একদম ট্রেনটার গায়েতেই তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে কিন্তু একদম ঠেলে ট্রেনের ভিতর ঢুকিয়ে দেবে। কারণটা কি, ধরো এইটা ট্রেনটা যাচ্ছে, দ্রুতগামী ট্রেনটা ধরো এইভাবে এইভাবে যাচ্ছে, প্রচণ্ড বেগে যাচ্ছে, তাহলে বেগে যাওয়া মানে কি, সে যত বেগে যাচ্ছে তার পাশের যে বায়ুটা আছে সেটাও কিন্তু প্রচণ্ড বেগে যাচ্ছে। তাহলে এই যে বেগ আর তুমি যখন দাঁড়িয়ে আছো, এই দুটো যে বায়ু আছে সেই বায়ুগুলোর মধ্যে একটা কি তৈরি হচ্ছে, একটা বেগের পরিবর্তন, মানে আপেক্ষিক বেগের সৃষ্টি হচ্ছে। এবং আপেক্ষিক বেগের সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে না, এই বেগটা পাশের বেগটাকে কি করছে না, যেটা কম বেগ তাকে তার সামনের দিকে নিয়ে আনার চেষ্টা করছে। তাহলে এটাই আমাদের হচ্ছে কি, যার ফলে সেটা ভিতর দিকে তোমাকে তুলে নিয়ে যাবে, একদম ভিতর দিকে ভরে দেবে। এটা আমরা আরও পরে আমরা ডিটেলসে জানবো। দ্রুতগামী ট্রেনের পাশ দিয়ে বয়ে যাওয়া বায়ু প্রবাহ, এটাও কিন্তু আমাদের অশান্ত প্রবাহের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে সান্দ্রতাটা আমরা একই বললাম যে দুটো যেন মাধ্যমটা যত ঘন হবে তত সান্দ্রতাটা কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে ঘনত্বের ওপর সেটা কিন্তু নির্ভর করে। তাহলে ঘনত্ব সান্দ্রতা কি একই, দুটো কিন্তু এক নয়, দুটো আলাদা রাশি। যেমন পারদের ঘনত্ব বেশি, পারদের ঘনত্ব আমরা জানি, গ্লিসারিনের ঘনত্ব কিন্তু পারদের, গ্লিসারিনের ঘনত্ব থেকে পারদের ঘনত্বটা বেশি। ঠিক আছে, কিন্তু দেখা যায় কি না, পারদের সান্দ্রতাটা কম, গ্লিসারিনের সান্দ্রতাটা কিন্তু অনেক বেশি। পারদের সান্দ্রতাটা কম, যে জন্য পারদটা কিন্তু সহজে উপর থেকে নিচে একটা ফেলে দিলেই পারদটা পড়ে যাবে। কিন্তু গ্লিসারিনটা দেখবে একদম চটচটে জিনিস, একদম একবারে সরু হয়ে পড়বে। দেখবে সর্ষের তেল, সর্ষের তেলকে দেখবে তুমি ট্রেন থেকে যখন ঢালবে কোনো একটা পাত্রে, দেখবে একদম সরু হয়ে পড়বে, কিন্তু এদিক ওদিক কিন্তু সরে যায় না। কিন্তু জলটাকে তুমি ফেলো কোনো একটা পাত্র থেকে একটা পাত্রে, জলটা কিন্তু দেখবে সরু হয়ে এইভাবে কিন্তু নামবে না। ঠিক আছে, পাত্র থেকে যখন যখন তুমি জলটাকে ফেলবে তখন দেখবে কিন্তু এইভাবে নামবে না, তখন কিন্তু এদিক ওদিক সরে যাবে। ঠিক আছে, তাহলে দুটো কিন্তু এক জিনিস নয়। এরপর হচ্ছে সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। কোনো সান্দ্র প্রবাহীর মধ্য দিয়ে, মানে ভিসকাস যে ফ্লো, তার মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে, ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে নিচে পড়বে, তাকেই আমরা বলবো সীমান্ত বা প্রান্তীয় বেগ। যেমন ধরো এখানে একটা ঘন তেল আছে, ঠিক আছে, বা ধরো গ্লিসারিন আছে, এর মধ্যে একটা লোহার বলকে ফেলে দিলাম, লোহার বলটাকে যেই ফেলবো সঙ্গে সঙ্গে কিন্তু লোহার বলটা একটু এদিক ওদিক এদিক ওদিক করবে নামার সময়, তারপরে একদম এক স্টেজ উপর থেকে নিচের দিকে নামবে, একদম নিচের দিকে নামবে। তাহলে এই যে একটু এদিক ওদিক করলো, তাহলে প্রথমে একটা বাধা পেলো, প্লবতার বাধা বা সান্দ্রজনিত বাধা, এগুলো পেলো। কিছুক্ষণ পর এই ওজন আর প্লবতা দুটো সমান হয়ে যাবে, সান্দ্রজনিত বাধা, তখন যখনই সমান হয়ে যাবে তখন এক স্টেজে নামবে। ওই যে বেগটা, সেটাকে আমরা বলছি প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ। কোনো সান্দ্র প্রবাহীর মধ্যে দিয়ে পতনশীল কোনো বস্তু, এই যে পতনশীল নিচে পড়ছে, যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে, ওই যে যখন এদিক ওদিক করলো তারপর যখন একই দিকে একই বেগে নিচে নেমে আসছে, ওই যে সর্বোচ্চ স্থির বেগ সেটাই পড়ছে, সেটাকে আমরা বলছি সীমান্ত বা প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি।
তাহলে এটা কার উপর নির্ভর করছে? বস্তুর আকারের ওপর। অবশ্যই আকারটা বাড়লে কিন্তু বেগটা বাড়ে। যদি তুমি লোহার বলগুলো একটু বড় বল নাও তাহলে কিন্তু বেগটা বাড়বে। সান্দ্রতা বেশি হলে বেগটা কমবে, অবশ্যই তাই। যত ঘন হবে দেখবে এদিক ওদিক সরবে না, একদম উপর থেকে নিচে নামবে। তাহলে সান্দ্রতা বেশি হলে বেগটা কমবে। বস্তুর ঘনত্ব বাড়লে বেগ বাড়ে, অবশ্যই। যে বস্তুটা নিয়েছি লোহার বলটা, তাতে যত ঘনত্ব বেশি হবে, লোহার বল বলো বা আরও ভারী বল যদি নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বেগটা বাড়বে। আর তরলের ঘনত্ব বাড়লে বেগটা কমে যায়। তরলটা যদি বেশি ঘন হয় তাহলে বেগটা কমে যাবে, আস্তে আস্তে নামবে সেটা। ঠিক আছে, এরও কিছু উদাহরণ আমরা জানি। এছাড়াও আমরা জানি জলের মধ্যে বুদবুদের গতি। দেখবে জলের মধ্যে যে একটু জলের তলাতে কোনো একটা বায়ু বুদবুদ তৈরি হলো, সেটা দেখবে আস্তে 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 নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। তাহলে এই যে গতি, সেটাকে আমরা বলবো কিন্তু প্রান্তীয় বেগে সেটা যাচ্ছে। মেঘ থেকে বৃষ্টির গতি, এটাও তাই, প্রান্তীয় বেগে সেটা যায়। বুঝা গেছে?